হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা ডিজনির একটা সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে দ্য লিটল মারমেইড। সিনেমা শুরু করার পূর্বে সিনেমার একটু প্লট আমি বলি। এই সিনেমায় আমরা দেখবো যে একটা জলপরীর সাথে একটা রাজপুত্রের প্রেম হয়, এবং এটা ইউরোপের একটা জনপ্রিয় লোকগল্প আর কি, যেটাকে পরে হলিউডের সিনেমা আকারে তৈরি করা হয়েছে। তো যাই হোক, সিনেমার শুরুতে আমরা অনেক বড় একটা জাহাজ দেখতে পাই, আর জাহাজের মধ্যে অনেক লোক ছিল এবং তারা সমুদ্র থেকে বিশেষ মূল্যবান জিনিস সংগ্রহ করার জন্য সমুদ্রে আসতো। ফর এক্সাম্পল, এটা ঝিনুকের মুক্তা হতে পারে। তাছাড়া সমুদ্রে অনেক জাহাজ ডুবে যেত, ওখানে অনেক সোনা টোনা, তারপর তোমার হীরাটিয়া জহরত থাকতো। তবে তাদের এই জাহাজে এবার একজন প্রিন্স এসেছে, আর এই প্রিন্সের নাম হচ্ছে এরিক। এবং এরিকের এই ধরনের বিশেষ মূল্যবান জিনিস সংগ্রহ করতে খুবই ভালো লাগতো, আর এই কারণে সে প্রায়শই এসব সাধারণ লোকদের সাথে সমুদ্রে আসতো। তো যাই হোক, আজকে ছিল হচ্ছে মুন ফেস্টিভ্যাল, এবং বলা হয়ে থাকে আজকের এই দিনে জলপরীরা পানির উপরে চলে আসে। তো এই কারণে জাহাজে যারা ছিল তারা সবাই জলপরী ধরে অনেক টাকা ইনকাম করতে চাচ্ছিল, কিন্তু এরিক ছিল মনের দিক দিয়ে অনেক ভালো, আর এই জন্য সে সবাইকে এই কাজ করতে নিষেধ করে। তো যাই হোক, এরিককে দেখাশোনা করার জন্য সবসময় এরিকের সাথে একজন লোক থাকতো, আর এই লোকটি এরিকের মায়ের একজন বিশেষ লোক ছিল। তো এই লোকটির নাম হচ্ছে ক্লিটন। তো যাই হোক, তিনি এরিককে বোঝায় যে প্রিন্স, আপনার এইসব ছেড়ে দেওয়া উচিত, আপনি একটা রাজ্যের রাজপুত্র, আপনার কি এইসব লোকেদের সাথে এইসব মিশনে আসা মানায়? কিন্তু আমাদের রাজপুত্রের এরকম সাধারণ জীবন কাটাতে অনেক বেশি ভালো লাগতো। তো যাই হোক, এরপর সমুদ্রের ভেতরে থাকা আরেকটা সুন্দর পৃথিবী আমাদের দেখানো হয়, যেখানে আমরা দেখি যে ভেতরে একটা আলাদা রাজ্য রয়েছে, এবং সেখানে একটা জল পাঠা রাজাও রয়েছে, আর যাকে পানির দেবতা বলা হয়ে থাকে, এবং তার 7টি মেয়ে রয়েছে, যারা সবাই হচ্ছে জলপরী। কিন্তু টেকনিক্যাল দিক দিয়ে দেখলে, যেহেতু আমরা রাজাকে জল পাঠা বলেছি, তার মেয়েকে আমাদের বলা উচিত জল ছাগি, কিন্তু আমরা তাকে জলপরী বলবো সম্মান রক্ষার্থে। তো যাই হোক, তারপর আমরা দেখি জল পাঠা রাজা তার 7 মেয়ে জল ছাগিকে ডাকে। তবে এখানে 6টা ছাগি উপস্থিত থাকলেও তার ছোট ছাগি উপস্থিত ছিল না, যে আর কি নায়িকা এই সিনেমার, আর তার নাম ছিল হচ্ছে সখিনা। তো এখানে রাজা এরপর একটা কাকড়াকে ডাকে। তো এই কাকড়াটা সাইজে ছোট হলেও সে রাজার খুব অনুগত একটা গুপ্তচর ছিল। তো রাজা তখন কাকড়াটিকে সখিনাকে খোঁজার জন্য পাঠায়, আর তারপর কাকড়াটি করে কি সখিনাকে খুঁজতে বেরিয়ে যায়। আর এদিকে আমরা জানতে পারি সখিনার আবার মানুষের ব্যবহৃত জিনিসপত্রের উপর একটু বেশি আকর্ষণ রয়েছে, আর এই কারণে সে সবসময় মানুষের ব্যবহৃত জিনিসপত্রের খোঁজ করতো। আর এই সখিনার একটা ছোট্ট বন্ধু ছিল, যার নাম হচ্ছে খগেন, এবং এই খগেন সবসময় সখিনার সাথে থাকতো। তো যাই হোক, সখিনার সবসময় সমুদ্রে ডুবে যাওয়া জাহাজের কাছে যেত, এবং মানুষদের ব্যবহৃত জিনিসপত্র দেখতো, এবং ওইসব জাহাজের যেসব জিনিসপত্রের ভালো লাগতো সেগুলো নিজের কাছে রেখে দিত। আর আজকেও সে একটা সমুদ্রে ডুবে যাওয়া জাহাজ দেখতে পায়, আর সে যখন ওখানে যেতে শুরু করে তখন তার মাছ বন্ধু খগেন ওখানে যেতে নিষেধ করে। মানে খগেন বলে ওখানে যেও না, আমি শুনেছি ওখানে অনেক বড় বড় শার্ক রয়েছে। তবে আমাদের সখিনা তার কথা শুনে না, এবং এই জাহাজের কাছে চলে যায়, এবং সেখানে সে মানুষদের ব্যবহার করা অনেক জিনিস দেখতে পায়। আর তখনই সেখানে একটা বড় শার্ক চলে আসে এবং সখিনার উপর আক্রমণ করে। কিন্তু আমাদের সখিনা ছিল খুবই ইন্টেলিজেন্ট, এবং সে ওই শার্কটিকে কৌশলে ফাঁদে ফাঁসিয়ে সেখান থেকে পালিয়ে আসে। তো এইদিকে সখিনার আরো একটা পাখি বন্ধু ছিল, যার নামটা ছিল হচ্ছে লবণ মিয়া। আমাদের সখিনা তো ওই জাহাজ থেকে একটা কাঁটা চামচ পেয়েছে, কিন্তু এটা কিও জানে না। তো এই জন্য ওই লবণ মিয়া পাখিকে জিজ্ঞাসা করে এটা কি, কোন কাজে ব্যবহৃত হয়। তো লবণ মিয়াও তো আর জীবনে চামচের ব্যবহার করেনি। ও তখন বলে এটা দিয়ে মনে হয় চুল ঠিক করে, মানুষদের আমি এরকম জিনিস দিয়ে চুল ঠিক করতে দেখেছি। তো এই কথা শুনে সখিনা করে কি, তখন ওই চামচ দিয়ে নিজের চুল ঠিক করতে শুরু করে। আর তখনই এখানে ওই কাকড়া, যার নাম হচ্ছে খগেন, সে চলে আসে। তো খগেনটি এখানে মূলত রাজার আদেশ নিয়ে আসে সখিনার কাছে, যে আপনাকে দ্রুত যেতে বলেছে। তো কাকড়াটি সখিনাকে বলে, আপনি কি জানেন না আজকে মুন ফেস্টিভ্যাল, তাই রাজা জলপাঠা আপনাকে ডেকেছে। তো এই কথা শুনে আমাদের সখিনা, যার আসল নাম হচ্ছে এরিয়েল আর কি, সে দ্রুত সাঁতার কেটে তার বাবার কাছে যায়। আর এইদিকে আমরা সমুদ্রের মধ্যে একটা জাদুকরী মহিলাকে দেখতে পাই, যার নাম হচ্ছে রিনা খান, এবং সে সখিনার উপর বদনজর রাখছিলেন। আর এইদিকে সখিনা যখন তার বাবার কাছে চলে আসে, তখন তার বাবা তার উপর অনেক রেগে যায়, এবং সখিনার বাবা সখিনাকে জিজ্ঞাসা করে তুমি কোথায় ছিলে। তো সখিনা তখন ওর বাবাকে বলে, আমি আসলে মানুষদের ব্যবহার করা জিনিসপত্র দেখতে গিয়েছিলাম, যদি সেখানে কোনো রাউটার বা একটা আইফোন পাই। তো এই কথা শুনে সখিনার বাবা তো রেগে যায়, বাট সখিনা তখন ওর বাবাকে বলে, আপনি কেন মানুষদের এত খারাপ বলেন? ওদের পৃথিবীটা কত সুন্দর, ওদের ওখানে ওয়াইফাই রয়েছে, ফেসবুক রয়েছে, টিকটক রয়েছে, আইফোন রয়েছে, আর আমাদের এখানে কিছুই নেই। কিন্তু এখানে আমরা জানতে পারি সখিনার মায়ের মৃত্যুর কারণ হচ্ছে মানসিক, আর এই কারণেই সখিনার বাবা মানুষদের অনেক ঘৃণা করে। তো যাই হোক, সখিনার বাবা তখন সখিনাকে বলে, তুমি আর কখনোই মানুষদের জিনিসপত্রের কাছে যাবে না। তো এই কথা শুনে সখিনা রেগে সেখান থেকে চলে যায়। তবে রাজা ঠিকই জানতো যে তার মেয়ে সখিনা এই কথা মানবে না, আর এজন্য সে খগেন নামের ওই কাকড়াকে সখিনার উপর নজর রাখতে পাঠিয়ে দেন। আর এইদিকে সখিনা তার বাবার উপর রাগ করে নিজের রুমে চলে আসে, যেখানে এখানে আমরা মানুষদের ব্যবহৃত অনেক জিনিস দেখতে পাই। মানে ডুবে যাওয়া যেসব জাহাজ থেকে সে যে জিনিসগুলো পেয়েছে সেগুলো এখানে নিয়ে রেখে দিত। আর তার ইচ্ছা ছিল সে মানুষদের পৃথিবীতে যাবে, সেখানে গিয়ে একটা আইফোন কিনবে, এবং তারপর টিকটকার হবে, অনেক টাকা কামাবে। তো এগুলো যখন সে ভাবছিল, তখনই পানির উপর থেকে সে একটা বিস্ফোরণের শব্দ শুনতে পায়। তো এরপর সখিনা যখন পানির উপরে আসে, অনেক বড় একটা জাহাজ দেখতে পায়, আর এই জাহাজের লোকেরা মূলত আজকে আনন্দ উল্লাস করছিল আতশবাজি বাজিয়ে। তো এই জাহাজে আমাদের প্রিন্স এরিক ছিল, বাট এরিকের একটা বাংলা নাম উচিত থাক না দিলাম। তো যাই হোক, এখানে সখিনা এত আলোর ঝলকানি দেখে অনেক খুশি
খুশি হয়ে যায় এবং সখিনা ভাবে মানুষের কাছে কতই না নতুন নতুন জিনিস রয়েছে। আর ওপর আমরা দেখি এরিক একটা রাজপুত্র হওয়া সত্ত্বেও জাহাজের যে কামলা পৈরাত ছিল তাদের সাথে পার্টি করছিল, কিন্তু তখনই এখানে রাজপুত্রের সহকর্মী আসে ক্লিটন এবং এরিককে বোঝায় আপনি একজন রাজপুত্র, আপনি এইসব কামলা পৈরাতের সাথে বাংলা মদ খাইতে পারেন না, আপনি খাইলে ফরেন খাবেন। কিন্তু এরিক বলে আমার কামলা পৈরাতের সাথে বাংলা মদ খাইতে ভালো লাগে। বাট তখনই হঠাৎ করে সমুদ্রের আবহাওয়া খারাপ হয়ে যায় এবং বৃষ্টি হতে শুরু হয় এবং আমরা দেখতে পাই সমুদ্রে অনেক বড় বড় ঢেউ ভেসে আসছিল এবং এত সব বড় ঢেউ যে যা জাহাজকে মিনিটেই ডুবিয়ে দিতে পারে। আর তখনই তাদের জাহাজে আগুন লেগে যায়, যার কারণে প্রাণ বাঁচাতে জাহাজ থেকে পানিতে ঝাঁপ দেয়। আর এরপর তারা ছোট একটা নৌকায় উঠে পড়ে, কিন্তু এরিক তখনও জাহাজের ভেতরে ছিল। আর সে যখন ঝাঁপ দিতেই যাবে তখনই সমুদ্রে একটা বড় ঢেউ আসে, যে কারণে জাহাজটা ভেঙে দুই ভাগ হয়ে যায়। আর এই কারণে এরিক সমুদ্রে ডুবে যায়। আর সখিনা কিন্তু এই সবকিছু দেখছিল। আর সখিনা এখানে দেখে যে এরিক পানিতে ডুবে গিয়েছে এবং প্রথমে একটা গালি দেয় যে শালা সাঁতার জানিস না, আবার সমুদ্রে এসেছিস। এবং এটা গালিটা দেওয়ার পরই সখিনা করে কি এরিককে পানির উপরে তোলে এবং ওর জীবন বাঁচায়। আর তারপর ওকে সমুদ্রের কিনারে নিয়ে আসে, বাট ততক্ষণে সকাল হয়ে গিয়েছে। বাট এরিকের কোনো জ্ঞান ছিল না। তো এটা দেখে সখিনা করে কি এরিককে জ্ঞান ফেরানোর চেষ্টা করে এবং পেটে চাপ দিলে দেখা যায় যে এরিকের পেটে যত পেশাব জমে ছিল সব মুখ দিয়ে বেরিয়ে যায় এবং এরিকের জ্ঞান ফিরে আসার মতো একটা ভাব হয়। আর এইখানে আমরা সখিনার সাথে কিন্তু তার দুই প্রাণী বন্ধুকেও দেখতে পাই এবং তারা একে অপরকে বলে রাজা জল পাঠাকে, কিন্তু এই কথা আমরা কোনোভাবেই বলবো না যে আমাদের সখিনা আজকে একটা মানুষকে বাঁচিয়েছে। আর এইদিকে সখিনা এরিকের জ্ঞান ফেরানোর তো অনেক চেষ্টা করছে পেটে চাপ দিয়ে মুখ বের করে। বাট তখন এখানে রাজমহল থেকে এরিককে খুঁজতে কিছু গার্ড চলে আসে আর তারা এরিককে পড়ে থাকতে দেখে সেখান থেকে নিয়ে চলে যায়, কিন্তু আমাদের সখিনা তো লুকিয়েছিল। তো যাই হোক, এখানে এরিক আমাদের সখিনাকে তো দেখতে পায়নি, তবে সেটা অনুমান করতে পেরেছিল যে কোন একটা জলপরি তার জীবন বাঁচিয়েছে। তো যাই হোক, সখিনা তো গার্ডদের দেখে আগেই লুকিয়ে পড়েছিল, কিন্তু এই সবকিছু পানির ভেতরে থাকা সেই মহিলা জাদুকর রিনা খানকে তো দেখছিল এবং সে সার্বক্ষণিক সখিনার উপর নজর রাখছিল। আর এর পিছনে কি কারণ একটু পরে আমরা জানতে পারবো। তো যাই হোক, এরপর আমরা সখিনাকে দেখতে পাই। আর সখিনা তো এরিককে ভালোবেসে ফেলেছে। প্রথমত হ্যান্ডসাম, দ্বিতীয়ত রাজার বলা আইফোন 17 গিফট করতে পারবে এবং এই কারণে সে প্রতিদিন এরিকের জন্য অপেক্ষা করত এবং তার বিশ্বাস ছিল এরিক একদিন নিশ্চয়ই আইফোন হাতে এসে তাকে খুঁজে বের করবে। আর অন্যদিকে এরিক সুস্থ হয়ে তার মায়ের কাছে আসে এবং এখানে আমার প্রশ্ন পরিচালকের কাছে, তোরা কি গুখায় পরিচালক হয়েছ সিরিয়াসলি? এরিকের মাকে দেখিয়েছে একজন কৃষ্ণাঙ্গ মানে নিগ্রো, ওর পেটে এরিক হলো কেমনে? এটা কোনো লজিক হলো? তো যাই হোক, এরিক এখানে ওর মাকে জিজ্ঞাসা করে আপনারা কি সেই মেয়েকে খুঁজে পেয়েছেন ওই রাতে যে আমার জীবন বাঁচিয়েছিল? ওর মা তখন বলে এখনো তো খুঁজে পাইনি, তবে আমরা চেষ্টা চালাচ্ছি, খুব শীঘ্রই খুঁজে বের করব, তবে তোমার এখন বিশ্রাম নেওয়া প্রয়োজন বাবা। কিন্তু এরিক বলে না, আমি একদম ঠিক আছি, আমাকে যে করেই হোক সেই মেয়েকে খুঁজে বের করতে হবে, আমি তাকে দেখতে চাই। তো যাই হোক, এরপর প্রতিদিন আমাদের এরিক করতে কি সমুদ্রের কিনারে গিয়ে সখিনাকে খুঁজতো এবং তার বিশ্বাস ছিল যে ওই সখিনা আবারও তার কাছে চলে আসবে। আর অন্যদিকে আমরা দেখি সখিনাও সবসময় এরিকের কথা ভাবতো এবং বিশেষ করে এরিকের চেয়ে আইফোন 17 এর কথা বেশি ভাবতো, এমনকি সে তার বন্ধুর সাথে তেমন কথা বলতো না। আর এই কারণে ওর বাবা জল পাঠার সন্দেহ হয় ওর উপরে এবং তিনি ভাবেন সখিনা হয়তো কোনো মানুষের সাথে সম্পর্ক জড়িয়েছে। তো এই ব্যাপারে এরপর সখিনার বাবা করে ওই কাকড়াটার কাছে জিজ্ঞাসা করে এবং ধমক ধমক দেওয়ার পরে সেই কাকড়া, যার নাম হচ্ছে খগেন, সে রাজাকে সকল সত্য কথা বলে দেয়। খগেনের মুখ থেকে সকল সত্য কথা শোনার পরে রাজা তো অনেক রেগে যায় আর রাজার কাছে ছিল অনেক শক্তি। এরপর রাজা করে কি সখিনার কাছে থাকা মানুষের ব্যবহৃত যত জিনিসপত্র ছিল সব ভেঙে দেয়। তো এখানে সখিনা তার বাবাকে থামানোর অনেক চেষ্টা করে, তবে তার বাবা কোনোভাবেই থামছিল না। তো এটা দেখে সখিনার মনটা অনেক খারাপ হয়ে যায় আর তখনই তার সামনে সেই ডাইনির ভিডিও কল আসে। তো ওই ডাইনি রিনা খান সখিনাকে বলে আমাকে সবাই সমুদ্রের জাদুকর্ণী হিসেবে চেনে আর আমি মানুষের ইচ্ছা পূরণ করি আর আমি জানি তোমার কি লাগবে। তুমি যদি তোমার স্বপ্ন পূরণ করতে চাও, তুমি যদি পৃথিবীতে গিয়ে প্রিন্সকে বিয়ে করে আইফোন 17 নিয়ে তারপর টিকটকার হতে চাও, সেই স্বপ্ন একমাত্র আমি পূরণ করতে পারবো, তুমি আসো আমার সাথে এসে দেখা করো। তো এরপর সখিনা করে কি সেই ডাইনির সাথে দেখা করতে তার কাছে চলে যায়। আর ভিডিওটির এই মুহূর্তে একটা কমার্শিয়াল বিজ্ঞাপন রয়েছে আর বিজ্ঞাপনটার পরে আমরা আবার মূল ভিডিওতে চলে যাচ্ছি, কিংবা তুমি চাইলে বিজ্ঞাপনটা টেনে আবারও মূল গল্পে যেতে পারো। তুমি কি চাও ফান এবং এক্সাইটমেন্টের সাথে বাড়তি কিছু লাভ করতে? ওকে, মিলিয়ন সমস্যা একটা সলিউশন, আই মিন পিন আপ। আর এটা একটা বিশাল এন্টারটেইনিং জায়গা যেখানে প্রচলিত অনেক গেম রয়েছে, খেলা রয়েছে, স্পোর্টস রয়েছে, টুর্নামেন্ট সহ অনেক কিছু। মিলিয়ন ব্যবহারকারী রয়েছে যারা পুরো দুনিয়াতে পিন আপকে বিশ্বাস করে। আর এখানে কিছু স্পেশাল গেম রয়েছে যেগুলো খুবই অ্যামেজিং এবং অ্যাকচুয়ালি লাভদায়ের সাথে মজারও। আর তুমি চাইলে এগুলো চেক করতে পারো। আর প্রতিটা নতুন ব্যবহারকারীর জন্য নিশ্চিত বোনাস রয়েছে। তোমাকে জাস্ট কমেন্টে থাকা বিজ্ঞাপনী কোড ব্যবহার করে প্রোফাইল ক্রিয়েট করতে হবে। আর বিস্তারিত রয়েছে হচ্ছে পিন কমেন্টে, যাও এনজয় করো, তুমি হয়তো পছন্দ করবে। তবে আমরা যে বিজ্ঞাপনে দিই না কেন, তোমরা অবশ্যই জেনে শুনে বুঝে তারপর সেখানে যাবে। তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে আসলাম, এবার চলো আমরা আবার মূল কাহিনীতে চলে যাই। তো সখিনা ডাইনির কাছে গেলে ডাইনি সখিনাকে বলে আমি জানি তুমি একটা মানুষকে ভালোবেসে ফেলেছো আর তুমি পৃথিবীতে যেতে চাও আর এই কাজে আমি তোমাকে সাহায্য করতে পারি, কিন্তু আমার একটা শর্ত তোমাকে মানতে হবে। তোমাকে আমি মানুষেতে পরিণত করে দেব, তবে 3 দিনের মধ্যে তোমাকে ফিরে আসতে হবে এবং তোমার ওই ভালোবাসার কথা 3 দিনের মধ্যে ওই রাজপুত্রকে বলতে হবে। কিন্তু এখানে একটা ঘাপলা রয়েছে, তার বদলে তোমার কণ্ঠ
আমাকে দিয়ে যেতে হবে। তো চিন্তা করো সিস্টেমটা কি, প্রথমত তোমাকে পাঠাচ্ছে একজনকে প্রপোজ করার জন্য, কিন্তু তোমার কণ্ঠটাই আটকে দিল। তারপর তুমি বড় হয়েছে হচ্ছে সাগরে, তুমি জীবনে পড়ালেখা করো না, লিখতে তো আর পারো না, তাহলে কেমনে তুমি কবে ভালোবাসার কথা ভাই? এটা কোনো লজিক হলো? তো যাই হোক, এখানে রিনা খান আরো বলে তুমি 3 দিনের মধ্যে ভালোবাসার কথা যদি বলতে না পারো তাহলে সারা জীবন কিন্তু আমার কাছে তোমার গোলাম হয়ে থাকতে হবে। তো আমাদের সখিনা ডাইনের এমন শর্ত শুনে তো চিন্তিত হয়ে পড়ে, কারণ জীবনে তো পড়ালেখা করে নাই, স্কুলে যায় নাই, তো এই জন্য করে কি ফিরে যেতে শুরু করে। কিন্তু তখনই পেছন থেকে ডাইনি রিনা খান বলে ঠিক আছে তুমি চলে যাও, তোমার বাবার কথা সারা জীবন এখানেই কাটিয়ে দাও, যেখানে কিনা কোনো ওয়াইফাই নেই, ফেসবুক নেই, টিকটক নেই, তুমি চিন্তা করো না, তুমি তোমার জীবন এভাবেই কাটাও। তো এই কথাগুলো শুনে সখিনা একটু থমকে যায়, তখন আবার ডাইনির কাছে ফেরত আসে এবং টিকটকার হওয়ার জন্য ও লাইফের সবচেয়ে বড় স্যাক্রিফাইস দিয়ে ডাইনির সকল শর্ত মেনে নিতে রাজি হয়ে যায়। তো যাই হোক, এরপর ডাইনি করে কি আমাদের এরিয়াল বা সখিনার কণ্ঠ একটা লকেটে নিজের কাছে রেখে দেয়, আর তারপর ডাইনি সখিনাকে জলপরি থেকে মানুষ বানিয়ে দেয়। আর যেহেতু সখিনা এখন মানুষ হয়ে গিয়েছে তাই সে পানির ভেতরে নিঃশ্বাস নিতে পারছিল না এবং সাঁতার কেটে উপর উঠে আসে। আর বুঝতেই পারছো ডাইনির তো একটা বড় ধরনের ফাঁদ এইটা, এবং এখানে ডাইনির প্ল্যান হচ্ছে সে যে কোনো ভাবে সখিনাকে মনে করো ট্র্যাপ করে সখিনার বাবাকে হারাবে এবং নিজেই সমুদ্রের রানী হবে। আর এরপর আমাদের দেখানো হয় সখিনা একটা মাছ ধরার জালে আটকা পড়েছে, আর জেলে তো সখিনাকে দেখে অবাক হয়ে যায় যে এত সুন্দরী একটা মেয়ে, কিন্তু যেহেতু বুড়ো জেলে ছিল সেজন্য এত সুন্দরী একটা মেয়ে দেখে ওর মনে কোনো খারাপ চিন্তা আসে না। উল্টো সখিনাকে বলে তুমি চিন্তা করো না, আমি তোমাকে আমাদের রাজ্যের রানীর কাছে নিয়ে যাব, সে তোমার অনেক ভালো খেয়াল রাখবেন। তো যাই হোক, সখিনা এখানে প্রথমবারের মতো নিজের পা দেখতে পায় এবং অনেক খুশি হয়, কিন্তু সখিনা তো যায় না যে ওই পায়ে যখন পশম উঠবে তারপর ওটাকে যখন ওয়াক্স করে উঠাতে হবে, তুলতে হবে কত কষ্ট। তো যাই হোক, এরপর সখিনার কাছে তার বন্ধুরাও চলে আসে, কারণ তারাও জানে সখিনা এখন সাধারণ মানুষ হয়ে গিয়েছে। আর এরপর সে জেলে সখিনাকে তাদের রানীর কাছে নিয়ে আসে, আর এটা সেই রানী যে হচ্ছে আমাদের নায়কের মা, নিগ্রোমা। আমি মোটেও রেসিস্ট নই, কিন্তু আসলে সিনেমার এই লজিকটা হয় নাই। তো যাই হোক, এরপর রানীর কথায় সখিনার তো অনেক যত্ন নেওয়া হয় এবং সখিনা অনেক খুশি এই জগতে এসে। আর এরিকের পর ওকে দেখতে আসে, তো সখিনা তো এরিককে দেখে পুরো অবাক হয়ে যায়, বাট এখানে এরিক সখিনাকে চিনতে পারে না, কারণ ও তো দেখেনি। তো যাই হোক, এখানে এরিক সখিনাকে জাস্ট এই কথাই বলে আপনি এখানে এসেছেন অনেক ভালো হয়েছে, আপনি এখানে থাকতে পারেন। কিন্তু বেচারি সখিনা তো কথা বলতে পারছে না, ওর গলার তো কণ্ঠস্বর নিয়ে নেওয়া হয়েছে এবং বলতে পারছে না এরিককে যে আমি তোর জীবন বাঁচিয়েছিলাম সারামজাদা। তো যাই হোক, সবাই চলে গেলে এরিয়েলের বন্ধু আসে এবং এরিয়েল বা সখিনার বন্ধু মনে করিয়ে দেয় তোমার রিসার্চের মেয়াদ আর 3 দিন রয়েছে, 3 দিনের পরেই তোমার এমবি সব শেষ হয়ে যাবে, সরি তোমার হাতে সময় রয়েছে আর 3 দিন, এর মধ্যেই তোমার ভালোবাসার কথা তোমাকে বলতে হবে, তা না হলে ওই ডাইনি কিন্তু সারা জীবনের জন্য তোমাকে বন্দি বানিয়ে নেবে এবং সারা জীবন ডাইনির ওই টয়লেট পরিষ্কার করতে হবে। তো যাই হোক, সখিনা এই কথা শুনে ভয় পেয়ে যায়, আর তারপর সারা মহল ঘুরতে ঘুরতে এরিককে খুঁজতে খুঁজতে একটা রুমে চলে আসে। তো এই রুমে মূলত এরিক তার সংগ্রহ করা বিশেষ মূল্যবান জিনিস রাখতো। তো সখিনার সব ঘুরে ঘুরে দেখতে থাকে এবং হঠাৎ করে সেখানে এরিক চলে আসে। তবে এরিক প্রথমে রেগে যায়, কিন্তু যখন দেখে একটা সুন্দরী মেয়ে তার রুমে তখন রাগ মাটি হয়ে যায়, বুঝছো। তো এরপর এরিক করে কি উল্টো সখিনাকে তার সংগ্রহ করা জিনিস দেখাতে শুরু করে, আর একটু পরে একটা পাথরের জিনিস যখন দেখায় সখিনা করে কি সেই পাথরটা ভেঙে ফেলে এবং ওটার মধ্যে থেকে একটা হীরা বের করে এরিককে দেয়। অ্যাকচুয়ালি এরিক নিজেই জানতো না যে পাথরের মধ্যে এত মূল্যবান হীরা রয়েছে। তো যাই হোক, তারপর এরিক করে কি সখিনাকে পৃথিবীর মানচিত্র দেখায়। তো এখানে তাদের দেখে মনে হচ্ছিল তারা একে অপরকে মোটামুটি একটু ভালোবেসে ফেলেছে বা আকর্ষিত হচ্ছে। আর তখনই ওখানে আমাদের রাজপুত্রের চামচা ক্লিন্টন চলে আসে এবং সে ওদের খুশি দেখে এরিককে বলে আমাদের কি এখনো সেই মেয়েকে খোঁজার প্রয়োজন রয়েছে যে আপনার জীবন বাঁচিয়েছিল? আমার তো মনে হয় আপনি এখন খুশি আছেন। বাট এরিক বলে কি বলো তুমি, আমরা পোলা মানুষ, 4 বিয়ে পর্যন্ত করতে পারি, 4টা স্লট আছে সিমের, মাত্র একটা স্লট হয়েছে। তো যাই হোক, এরপর রাতের বেলা আমরা দেখতে পাই এরিক করে কি সখিনাকে নিয়ে নৌকা করে সমুদ্রে ঘুরতে বের হয়েছে। লাইক সিরিয়াসলি ভাই, তোর যদি এই মেয়েটার উপর আকর্ষণই না থাকে, তুই যে মেয়েটা তোকে বাঁচিয়েছে তাকে খুঁজতে চাস, তাহলে ওকে নিয়ে এত গেজাচ্ছিস কেন? তো একটু পরে আমরা দেখতে পাই ওই ডাইনি জাদুকর রিনা খান করে কি ওদের নৌকা উল্টে দেয়। অ্যাকচুয়ালি ডাইনি চাচ্ছে না যে সখিনা তার ভালোবাসার কথা এরিককে বলতে পারুক, আর এইদিকে সখিনার বাবা তার মেয়েকে দেখতে না পেয়ে বাকি মেয়েদের জিজ্ঞাসা করে সখিনা কোথায়, কিন্তু এই সখিনার ব্যাপারে তারা কেউ কিছু জানতো না। তো এই জন্য তারা সবাই সখিনাকে খুঁজতে বেরিয়ে পড়ে, আর অন্যদিকে এরিক আর সখিনা রাজমহলে ফিরে আসে। আর তখন ক্লিন্টন আবারও এরিককে বলে আপনি তো ভালোই গেজাইলেন সারাদিন ভরে, আমার তো মনে হয় যে মেয়েটিকে আপনি চাচ্ছেন সেই মেয়েটির আর দরকার নেই, এই মেয়েটাই ঠিক আছে, এই মেয়েটার সাথে আপনি সবসময় ভালো থাকবেন, ওই মেয়েটাকে আর খোঁজার দরকার নেই। কিন্তু এরিক তখন বলে কি বলছো তুমি, এই মেয়েটির সাথে আমি জাস্ট টাইম পাস করছি, উই আর জাস্ট ফ্রেন্ড, আমার ওই মেয়েটাই লাগবে যে আমার জীবন বাঁচিয়েছিল। তো এরপর আমাদের এরিক যেটা করে সারাদিন সখিনার সাথে মোস ফুর্তি করতে এসে ওই কোন মেয়ে জীবন বাঁচিয়েছে তার জন্য সমুদ্রের পাড়ে গিয়ে দুঃখে চিল্লাচিল্লি করতে থাকে এবং বলতে শুরু করে কি আমার জীবন বাঁচিয়েছিল, আমার সামনে আসো। আর তখন এখানে আমরা খুবই সুন্দর একটা মেয়েকে দেখতে পাই, সিরিয়াসলি এই মুভির সবচেয়ে সুন্দরী মেয়ে। তো এরিক তখন ভাবে এটাই হয়তো সেই মেয়ে যে আমার জীবন বাঁচিয়েছিল এবং সেই মেয়েকে সাথে করে মহলে ফিরে আসে। আর পরের দিন সকালে সখিনার বন্ধুরা তাকে ঘুম ভাঙিয়ে বলে তোমার হাতে তো খুব বেশি সময় নেই, রিসার্চের মেয়াদ তো শেষ হয়ে যাবে, এরিককে তোমার মনের কথা বলতে হবে যে তুমি ওকে ভালোবাসো। তো সখিনা দ্রুত করে কি এরিকের কাছে যায়, কিন্তু এরিক ছিল তখন সেই মেয়ের সাথে যাকে সে গতকাল রাতে পেয়েছিল। তো এখানে এরিক তার নিগ্রো মাকে বলে মা এইটাই সেই মেয়ে যে আমার পেটে চাপ দিয়ে মুদ বের করে আমার জীবন বাঁচিয়েছিল।
ছিল আর আমি তাকে অনেক ভালোবাসি। তো যাই হোক এখানে এই মেয়েটার গলায় আমরা একটা লকেট দেখতে পাই। লকেটটা একটু রহস্যজনক লাগে আমাদের কাছে। তো যাই হোক এরপর ওই মহল থেকে সখিনার কণ্ঠে গান ভেসে আসে আর এই গানটি সখিনার যে পাখি বন্ধু ছিল যার নাম হচ্ছে লবণ মিয়া সে শুনতে পায়। আর এই গানটি ভেসে আসছিল ওই মেয়েটার লকেট থেকে যে মেয়েটিকে এরিক সমুদ্রের কিনার থেকে নিয়ে এসেছিল। তো এখানে আমরা জানতে পারি এই মেয়েটা মূলত সেই ডাইনি রিনা খান যে সুন্দরী মেয়ে মিয়া খালিফার রূপ নিয়েছে। তো যাই হোক ওই পাখিটা সব জানার পরে সখিনাকে সব খুলে বলে যে ওই রিনা খান তো বর্তমানে মিয়া খালিফার তোমার আইরব নিয়ে রাজপুত্রকে তো পটিয়ে ফেলেছে, তোমার ভালোবাসা তো তোমাকে ফিরে পেতে হবে, তুমি কি একটা ডাইনির কাছে হেরে যাবে? আর তুমি যদি হেরে যাও তাহলে কিন্তু মানুষ এই পৃথিবীতে থাকতে পারবে না, তোমার টিকটকার হওয়ার স্বপ্ন পূরণ হবে না, তুমি কক্সবাজার যেতে পারবে না, তুমি ইনকাম করতে পারবে না। তো এইসব কথা শুনে সখিনা তো ভয় পেয়ে যায় এবং দ্রুত মহলে চলে আসে এবং মহলে শেষে দেখতে পায় শালা এরিক ওই মেয়েকে বিয়ে করতেই যাচ্ছিল, মানে সিরিয়াসলি এত তাড়াতাড়ি। এবং তখনই আমরা দেখতে পাই এখানে সখিনার বন্ধু লবণ মিয়াও চলে আসে। তো লবণ মিয়া করে কি ডাইনের উপর আক্রমণ করে আর এই সুযোগে আমাদের সখিনা করে কি ডাইনের গলা থেকে লকেটটা ছিঁড়ে ফেলে আর লকেটটা ছিঁড়ে ফেলার সাথে সাথে ওটা পড়ে গিয়ে ভেঙে যায় এবং ওটার ভেতরে যে সখিনার কণ্ঠ ছিল সেই কণ্ঠটা বেরিয়ে আসে এবং আমাদের সখিনা কণ্ঠ ফেরত পেয়ে যায়। আর তারপর সখিনা এরিককে বলে সেদিন ওই মেয়ে নয়, আমি তোমার পেট থেকে মুদ বের করে জীবন বাঁচিয়েছিলাম। তো ডাইনি যখন বুঝতে পারে যে ধরা পড়ে গিয়েছে সে তার আসল রূপে ফেরত আসে এবং ওখানে থাকা মানুষদের উপর আক্রমণ করে আর তারপর সখিনাও তার আসল রূপ ফিরে পায়। আর তখনই ডাইনি করে কি সখিনাকে নিয়ে সমুদ্রে চলে যায় এবং সখিনাকে যখন মারতে যাবে তখনই সখিনার বাবা জল পাঠা চলে আসে। কিন্তু যেহেতু সখিনা আটকা ছিল এই সুযোগটা কাজে লাগে ডাইনি করে কি সখিনার বাবাকে খিসমে আব্দুল্লাহ করে দেয় এবং তার হাতিয়ার নিয়ে নেয়। তো যাই হোক এখন রিনা খান ডাইনির তো ইচ্ছা পূরণ হয়ে গিয়েছে, সে এখন সমুদ্রের রানী। আর এরপর সে যখন সখিনাকে পুরোপুরি মারতে যাবে তখনই আমাদের প্রেমিক এরিক চলে আসে সখিনাকে বাঁচানোর জন্য। কিন্তু তখন ডাইনি তার রূপ পাল্টে অক্টোপাস হয়ে যায়। কিন্তু এরিক তো এসেছিল জাহাজ নিয়ে, সে জাহাজের দড়ি ধরে ঝুলেছিল এবং এরকম একটা মুহূর্তে সখিনা উল্টো এরিককে বাঁচানোর চেষ্টা করে। কিন্তু এইদিকে ডাইনি যখন সখিনাকে মারার চেষ্টা করে তখনই সখিনা করে কি কৌশলে জাহাজটার মাস্তুল ঘুরিয়ে ডাইনির মুখের দিকে দিয়ে দেয় আর এই কারণে জাহাজটির মাস্তুল ডাইনির মুখে ঢুকে ডাইনি ওখানেই সাফারে কিরকিরা হয়ে যায়। আর ডাইনি মারা যেতেই সখিনার বাবা আবারও জীবিত হয়ে ওঠে এবং সখিনা তখন তার বাবাকে তার বাবার খেলনা হাতে একটা ফেরত দেয়। তবে সে তার ভালোবাসার ব্যাপারে কিছু বলে না, মানে সখিনা যে একটা মানুষকে ভালোবাসার ব্যাপারে কিছু বলে না। আবার এদিকে এরিকও সাঁতার দিয়ে সমুদ্রের কিনারে উঠে গিয়েছে। তো যাই হোক এরিক অনেক দুঃখ করার মার কাছে যে মা আমি তোমার প্রেমকে পেলাম না। বাট সখিনার মা ওকে বোঝায় দেখ এটা একটা মিথ্যা প্রেম, এরকমটা হতে পারে না, তুই একটা মানুষ আরো একটা জলপরি, বুঝেছি তো ও হাঁটবে কেমনে, বাচ্চা কাচ্চা কেমনে কি হবে, ওর জায়গাতেও ফেরত গিয়েছে। আর অন্যদিকে আমরা দেখি সখিনার বাবা ওই কাকড়া খগেনকে জিজ্ঞাসা করে সখিনাকে এত উদাসীন লাগে কেন। তখন ওই খগেন বলে সখিনা আসলে একজন মানুষকে ভালোবাসে এবং সখিনা একজন মানুষের মতো জীবন কাটাতে চায়, ও পৃথিবীতে গিয়ে একটা জনপ্রিয় টিকটকার হতে চায় যাতে বিভিন্ন রেস্টুরেন্টের উদ্বোধন, বিভিন্ন জায়গার কাপড় চোপড়ের উদ্বোধন, কক্সবাজারে গিয়ে আইফোন এগুলো ইনকাম করতে পারে। তো সখিনার লক্ষ্যের কথা শুনে বা সখিনার অ্যাম্বিশনের কথা শুনে সখিনার বাবা অনেক খুশি হয় যে না আমার মেয়ে সঠিক পথেই যাচ্ছে। আর এই কারণে সখিনার বাবা তার পাওয়ার দিয়ে সখিনাকে চিরতরে মানুষে পরিণত করে দেয়। আবার এইদিকে আমরা দেখতে পাই এরিক কিন্তু এখনো সখিনার জন্য অপেক্ষা করছিল আর তখনই সখিনা একজন মানুষ এরিকের কাছে ফেরত আসে এবং এখানেই এই সিনেমাটা শেষ হয়ে যায়। তো যাই হোক আমি জানি না সিনেমাটি তোমাদের কাছে কেমন লেগেছে। অ্যাকচুয়ালি সিনেমাটির গল্পটা খুবই সিম্পল ছিল যার জন্য আমাকে একটু বুঝতে পারছো দুষ্টুমি করতে হয়েছে। তো যাই হোক আমি বিদায় নিচ্ছি এবং তোমরা যদি এই ধরনের একটা প্লেলিস্ট চাও ডিজনি প্লেলিস্ট, এটা তো অত ভালো সিনেমা নয় তবে অনেক ভালো ভালো সিনেমা রয়েছে, আমি তোমাদের মোটামুটি 20-25টা সিনেমার লিস্ট দিব না। তো যাই হোক আমি বিদায় নিচ্ছি, ভালো থেকো সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই বাই।